আগের দিন আমরা পিএন জাংশন ডায়োড স্টার্ট করেছিলাম। পিএন জাংশন ডায়োডের একটা ইউজ আমরা শিখেছি, সেটা হলো পিএন জাংশন ডায়োড ইউজড অ্যাজ এ রেকটিফায়ার। রেকটিফায়ার মানে কি, যারা এসিকে ডিসিতে কনভার্ট করে। সো মানে জাস্ট ওয়েভি নেচারটাকে স্ট্রেট করে দেওয়াটাকেই বলা হয় রেকটিফিকেশন। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো জেনার ডায়োড। মানে এটা ওই পিএন জাংশন ডায়োডের অন্য একটা টাইপ, অন্য একটা রকমভাবে তৈরি করা হয়। এই জেনার ডায়োডটা এতদিন অবধি মানে রিসেন্ট কিছুদিন আগে অবধি ইউজ হতো অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। মানে এই ধরনের ডায়োডের খুব কম ভোল্টেজে ব্রেকডাউন হয়ে যেতে পারে, রিভার্স ব্রেকডাউন। আমি দেখাচ্ছি। নর্মাল ডায়োডের সিম্বল এই রকম, এটা নর্মাল ডায়োডের সিম্বল। আমরা জানি এর এদিকটা পি সাইড, এদিকটা এন সাইড। পি মানে পজিটিভ সাইড, এন মানে নেগেটিভ সাইড। যদি পজিটিভ সাইডটাকে আমি ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করি তাহলে সেটাকে বলা হবে ফরওয়ার্ড বায়াস। আর যদি আমি পজিটিভ সাইডটা ব্যাটারির নেগেটিভ সাইডের সাথে কানেক্ট করি, বা উল্টো দিকে এর এন টাইপটা যদি ব্যাটারির পজিটিভ সাইডের সাথে কানেক্ট করি, তাহলে সেইটাকে বলা হবে রিভার্স বায়াস। বাট জেনার ডায়োড কেমন সিম্বলটা হবে? জেনার ডায়োডের সিম্বল নর্মাল ডায়োডের মতোই বেশ খানিকটা, শুধু এই মাথার দিকগুলো একটু সুঁটটা বাঁকা। মানে এরও পি সাইড এটা, এন সাইড এটা, সিম্বলে এইটুকুই ডিফারেন্স। বাট মনে রাখতে হবে জেনার ডায়োডের যে কারণে জেনার ডায়োডটা বানানো হয়েছে সেটা হলো এটাকে অলওয়েজ রিভার্স বায়াসে ইউজ করা হবে। রিভার্স বায়াসে ইউজ করলে কী হবে? রিভার্স বায়াসে ইউজ করলে একটা ফিক্সড ভোল্টেজের পর ও ব্রেকডাউন করে যাবে। ব্রেকডাউন করে যাওয়া মানে ইট উইল বিহেভ লাইক অ্যান ওহমিক কন্ডাক্টর। তো তখন থেকেই কারেন্ট ফ্লোটা শুরু হবে। তার মানে এত বেশি কারেন্ট ফ্লো হবে যাতে ভোল্টেজটা আর বাড়তে পারবে না। মানে আমি ইনপুটে যদি প্রচুর ভোল্টেজ সাপ্লাই করেও দিই, প্রচুর না, এর অবশ্যই একটা লিমিট আছে, তো ইনপুটে যদি ভোল্টেজটা বেড়েও যায় বা বাড়িয়েও দিই, তা সত্ত্বেও আউটপুটটাকে ও রেগুলেট করবে, ও কন্ট্রোল করে নিতে পারবে। যেমন আমাদের সাপ্লাই ভোল্টেজ 240 ভোল্ট কি 230 ভোল্ট, অনেক জায়গায় বিভিন্ন রকম হয়, বা অনেক সময় লো ভোল্টেজও হয়। এখন এই সাপ্লাই ভোল্টেজ থেকে আমি যখন একটা ট্রান্সফর্মার দিয়ে আমি এসি থেকে ডিসিতে কনভার্ট করে নিলাম, মানে 230 ভোল্ট থেকে আমি হয়তো 12 ভোল্টে কনভার্ট করলাম। এইবারে 12 ভোল্ট আমি ডিসি পেয়ে গেছি, ঠিক আছে, 12 ভোল্ট ডিসি পেলাম। আমার মোবাইল চার্জার হয়তো 5.6 ভোল্টে মোবাইলটা চার্জ হবে। তো ইনপুটে আছে কত? 12 ভোল্ট, কিন্তু আমার প্রয়োজন কত? 5.6 ভোল্ট। তো ওই ইনপুটের 12 ভোল্টটাকে আমি কনভার্ট করব কততে? 5.6 ভোল্টে। তো এই যে কনভার্সনটা হলো, কনভার্সন হওয়ার পর এমন তো হতে পারে যে সোর্সের ভোল্টেজটা ফ্লাকচুয়েট করছে, বাড়ছে, কমছে। ফলে আমি যে রেকটিফাই করেছি প্রথমে, মানে যেটা 230 থেকে 12-এ কনভার্ট করেছিলাম, সেইখানে হঠাৎ করে কখনো ইনপুট ভোল্টেজ বেশি চলে আসার জন্য ইনপুটের যে মানে আমাদের ওই মোবাইল ইনপুটে যে 12 ভোল্টটা ছিল, মানে 12 ভোল্ট থেকে কনভার্ট করছিলাম তো 5.6-এ, আমরা প্রথমে কী করেছিলাম 230 থেকে 12 ভোল্টে আমি রেকটিফাই করে নিয়েছিলাম। তো ওই যখনই এসি মেনের ভোল্টেজটা বেড়ে গেল, তখন ওই রেকটিফায়ার সার্কিটের যে আউটপুট, সেখানেও 12 ভোল্টটা বেড়ে যেতে পারে। এবার 12 ভোল্ট যদি ওখান থেকে বেড়ে যায়, তাহলে আমি যে কনভার্ট করেছি ওই 12 ভোল্টটাকে 5.6 ভোল্টে মোবাইলটাকে চার্জ দেওয়ার জন্য, তাহলে ওইটাও বেড়ে যাবে। ফলে কি হতে পারে না, মোবাইলের ব্যাটারিটা ড্যামেজ হয়ে যেতে পারে। মানে যে ভোল্টেজটা ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যে ভোল্টেজটা ও নিতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, তার চেয়ে যদি আমি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে স্বাভাবিকভাবেই ওর মধ্যে একটা ক্ষতি হয়ে যাবে, ওর একটা ড্যামেজ হয়ে যাবে। তো সেইটা যাতে না হয়, সেই কারণে এতদিন অবধি, মানে বছর কয়েক আগে অবধি জেনার ডায়োডকে ইউজ করা হতো অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। মানে ইনপুটের ভোল্টেজটা বেড়ে গেলেও আউটপুটটা ঠিক ও রেগুলেট করে একটা ফিক্সড ভোল্টেজ ও সবসময় আউটপুট দেবে। তো এটা কি প্রিন্সিপালের ওপর ডিপেন্ড করে সেটা বলছি। অ্যাকচুয়ালি আমি বললাম যে জেনার ডায়োডকে লাগানো হয় রিভার্স বায়াসে। রিভার্স বায়াসে লাগালে আমরা জানি রিভার্সে খুব কম কারেন্ট ফ্লো হয় যখন ইনিশিয়াল স্টেটে থাকে, কিন্তু একটা পার্টিকুলার ভোল্টেজে পৌঁছানোর পর যখন ওর রিভার্স ব্রেকডাউন হয়ে যায়, সেই সময় প্রচুর কারেন্ট ফ্লো হতে শুরু করে। আর যখনই প্রচুর কারেন্ট ফ্লো হতে শুরু করছে, তখন ভোল্টেজ আর বাড়ছে না। ভোল্টেজ বাড়াতে চেষ্টা করলেও ভোল্টেজটা বাড়ছে না, বিকজ কারেন্ট ফ্লোটা হিউজ হয়ে গেছে।
তো যেহেতু ভোল্টেজ বাড়ছে না, তার মানে আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়ে গেল। এটা ছিল এর মেকানিজম। যদিও এখন অনেক ধরনের ট্রানজিস্টর বা ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে আমরা আইসি বলি, সেগুলো বেরিয়ে গেছে। সেগুলো দিয়ে খুব ইজিলি, এত ঝামেলার কিছু নেই, খুব ইজিলি আমরা ওই ভোল্টেজটা রেগুলেট করে দিতে পারি। কিন্তু জেনার ডায়োড ছিল চিপেস্ট, অ্যান্ড এতদিন অবধি এই জেনার ডায়োড ছাড়া আর কিছু অ্যাভেলেবেল ছিল না ভোল্টেজ রেগুলেট করার জন্য। দেখে নেওয়া যায় ভোল্টেজ রেগুলেশনের জন্য জেনার ডায়োডের কী সার্কিট আছে। এটা একটা ইনপুট ভোল্টেজ, এটা সাপোজ 12 ভোল্ট, এটাকে আমি ধরছি VI, ভি ইনপুট। আর জেনার ডায়োডটাকে এইভাবে কানেক্ট করব। এইভাবে কানেক্ট করলাম। তাহলে এটা ব্যাটারির পজিটিভ, এদিকটা নেগেটিভ, আর এটা এন টাইপ, এটা পি টাইপ। যদিও এটা আমি ভুল এঁকেছি, এটা জেনার ডায়োড নয়, জেনার ডায়োড হবে এইরকম, এটা বাঁকা, তার মানে রিভার্স বায়াস। এবারে ইনপুট ভোল্টেজ 12 ভোল্ট, আর আমার আউটপুট ভোল্টেজ দরকার 5.6 ভোল্ট। যাতে জেনারটা পুড়ে না যায় সেই কারণে এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো থাকতো। এই রেজিস্ট্যান্সটাকে বলা হতো R∪S বা সেফ রেজিস্ট্যান্স। সেফ রেজিস্ট্যান্স। যখন আমরা বাজারে কোনো জেনার ডায়োড কিনতে যাব, জেনার ডায়োডের দুটো স্পেসিফিকেশান দেখে বিক্রি হয়। একটা হচ্ছে জেনার ব্রেকডাউন ভোল্টেজ, অন্যটাকে বলা হয় জেনারের পাওয়ার। জেনার ডায়োড যদি কোনো দোকানে কিনতে যাই, তাহলে আমাকে জিজ্ঞেস করবে যে কত ব্রেকডাউনের জেনার চাই। সেই ব্রেকডাউন ভোল্টেজটাকে আমরা ধরছি, মানে জেনার ব্রেকডাউন ভোল্টেজ VZ, এটা আমি ধরলাম, দোকানে গিয়ে বলেছি 5.6 ভোল্ট। আর পাওয়ার অফ জেনার ডায়োড, এটা PZ। সাপোজ এটা হলো আমার 0.5 ওয়াট। ঠিক আছে, এই পাওয়ারটার উপর ডিপেন্ড করবে যে জেনারের ভেতর দিয়ে ম্যাক্সিমাম কতটা কারেন্ট যেতে পারে। ম্যাক্সিমাম যে কারেন্টটা যাবে দ্যাট উইল বি কল্ড অ্যাজ ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কারেন্ট। তো এই ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কারেন্টটার চেয়ে বেশি কারেন্ট যদি জেনারের ভেতর দিয়ে পাস করে, তাহলে জেনারটা স্বাভাবিকভাবেই পুড়ে যাবে। হয়তো জেনারের দাম বেশি না, জেনারের দাম 1 টাকা কি 2 টাকা এখনকার দিনে, কিন্তু একটা জেনার ডায়োড যখন সার্কিট থেকে নষ্ট হয়ে যায়, তখন সার্কিটটা তো আর কাজ করে না, মানে কাজ করা বন্ধ করে দেয়। সেই কারণে ওই ঝামেলাটা যাতে না হয়, সেই কারণেই আমরা একটা সেফ রেজিস্ট্যান্স লাগিয়ে রাখি, যাতে কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। মানে হঠাৎ করে যদি ইনপুট ভোল্টেজটা একটু বেড়েও যায়, যাতে এখানে এই সেফ রেজিস্ট্যান্সটা ওই জেনারটাকে বাঁচিয়ে দেয়, সেই কারণে আমরা একটা সিরিজে RS লাগিয়ে রাখি। তো RSটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমে এই যে দুটো স্পেসিফিকেশান দেওয়া আছে VZ অ্যান্ড PZ, এই দুটো থেকে প্রথমে আমাকে বের করতে হবে যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কারেন্ট থ্রু দ্য জেনার ডায়োড। ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কারেন্ট, যেটাকে বলা হলো Imax। তো সেই আইম্যাক্সটা হবে, আমরা জানি কি পাওয়ার কাকে বলে, পাওয়ার হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট। ঠিক আছে, তো এখানে আমার ভোল্টেজ ইন্টু কারেন্ট আছে, আর এখানে ভোল্টেজ আছে। তো এই দুটোকে যদি আমি ডিভাইড করে দিই, তাহলেই কারেন্টটা পেয়ে যাব। সো ইট উইল বি PZ ডিভাইডেড বাই VZ। সো PZ ইজ 0.5 আর VZ 5.6 এত অ্যাম্পিয়ার। ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কারেন্টটা বের করে নেওয়ার পর আমাদেরকে বের করতে হবে RS। এখানে কিভাবে বের করব, আমি দেখতে পাচ্ছি যে এটা হলো আমাদের টোটাল ভোল্টেজ সাপ্লাইড, এটা টোটাল ভোল্টেজ সাপ্লাইড ইনপুটের।
যদি আমি এই লুপটার মধ্যে কারচফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে এই জায়গাতে, এটাকে আমি ধরছি V1, আর এইখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। কত ভোল্টেজ ড্রপ সেটা তো পরিষ্কার দেখতেই পাচ্ছি, এটা VZ। সো অ্যাপ্লাইং KVL VI equal to V1 plus VZ। VI এর জায়গায় আমি লিখছি 12, V1টা জানি, হ্যাঁ V1টা জানি না, আর VZটা কি, VZটা হচ্ছে 5.6। সো ওখান থেকে V1 equal to 12 minus 5.6, that is 6.4। ঠিক আছে, এত ভোল্ট, 6.4 ভোল্ট। এটা কি পেলাম না, এই জায়গাতে ভোল্টেজ ড্রপটা কত হবে। এবার আমি যদি এই কারেন্টটা জানি, হুইচ ইজ কল্ড অ্যাজ Imax, এই Imaxটা যদি আমি জানি তাহলে এই ভোল্টেজকে I দিয়ে ডিভাইড করে দিলেই আমি পেয়ে যাব RS এর ভ্যালুটা। সো আমি এখানে কি করব, Imax তো আমি জেনে গেছি এটা, therefore RS equal to V by I, so V1 divided by Imax। V1 এর ভ্যালু পেয়েছি 6.4 আর Imax এর ভ্যালু হচ্ছে 0.5 by 5.6 এত ওহম। So it is 6.4 into 5.6 by 71.68 ওহম। এই RS এর যে ভ্যালুটা পেলাম, ইট ইজ মিনিমাম ভ্যালু অফ RS, মানে RS মিন, মানে এই ভ্যালুটা মিনিমাম লাগাতেই হবে, তার চেয়ে বেশি লাগাতে পারি, বেশি লাগালে কারেন্টটা কমে যাবে, ক্ষতি নেই তাতে। কিন্তু যদি আমি এর চেয়ে কম কারেন্ট লাগিয়ে দিই তাহলে আইম্যাক্সের পরিমাণটা বেড়ে যাবে, আর আইম্যাক্সের পরিমাণটা বাড়লেই, আইম্যাক্স তো ঠিক না, এটা আই, ঠিক আছে, মানে আইটা আইম্যাক্সের সাথে সমান হতে পারে, কিন্তু কখনোই এই কারেন্টটা আইম্যাক্সের থেকে বেশি হওয়া উচিত না, বেশি হলে কিন্তু জেনারেটরটা পুড়ে যাবে। তাই আইম্যাক্সটার সাথে সমান হলে এই রেজিস্ট্যান্সটা দরকার। যদি আমি আরএসটাকে এর চেয়ে একটু বেশি নিই তাহলে এর ভেতর দিয়ে যে কারেন্ট আইটা ফ্লো হচ্ছে সেটা আইম্যাক্সের চেয়ে কম হবে, তো অসুবিধা তো কিছু নেই, জেনারেটর তো ঠিকঠাক থাকবে। তাই দিস ইজ দ্য মিনিমাম রিকোয়ার্ড রেজিস্ট্যান্স টু বি কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য জেনার ডায়োড, দিস ইজ কল্ড আরএস, সেফ রেজিস্ট্যান্স। তাহলে আমি এটাকে বরং এভাবে লিখতে পারি, সো আরএস 100 ওহম আমি লাগিয়ে দিতে পারি। 100 ওহম লাগালে ক্ষতি নেই, 71 আছে আমি 75 লাগাতে পারি, 75 বা 100 লাগাতে পারি, বাট কখনোই এই 71.68-এর চেয়ে কম লাগানো যাবে না এই স্পেসিফিকেশন অনুযায়ী। তো এভাবে আমাদেরকে বের করতে হয় যে জেনার ডায়োডের সাথে সিরিজ রেজিস্ট্যান্স কত লাগালে জেনার ডায়োডটা ঠিকঠাক আউটপুট দেবে। এবার তাহলে কি হলো না, এখানে 12 ভোল্ট আছে, 12 ভোল্ট থাকলেও এই আউটপুটটা কত দিচ্ছে, আউটপুট দিচ্ছে 5.6 ভোল্ট, মানে যেটা আমার প্রয়োজন। এবার বাজারে কিন্তু সব ভোল্টেজে জেনার ডায়োড পাওয়া যায় না, 3.4 আছে, 5.6 আছে, 6.8 আছে, এরকম কিছু কিছু স্পেসিফিক ভোল্টেজের জন্য জেনার ডায়োড অ্যাভেলেবেল আছে, সবগুলো অ্যাভেলেবেল নেই। তো সেই অনুযায়ী আমাদেরকে আউটপুটটা নিতে হবে। এবার যদি এর মাঝামাঝি কিছু দরকার হয় তখন আমাদের কাজ কি না, এখানে একটা পোটেনশিয়াল ডিভাইডার সার্কিট বানিয়ে দেওয়া। পোটেনশিয়াল ডিভাইডার সার্কিট বানিয়ে দিলে আমরা যে কোনো মানে ভোল্টেজটাকে আপ ডাউন করতে পারবো। একটা পট, যেটাকে আমরা পোটেনশিওমিটার বলি, পোটেনশিওমিটারকে শর্টে পট বলা, একটা নবের মতো থাকে যেখানে ওই যেটাকে আমরা ভলিউম নব বলি, ভলিউম বাড়ানো কমানো হয়, সেই জিনিসটাই হলো একটা পোটেনশিয়াল ডিভাইডার সার্কিট, সেটা লাগিয়ে দিলে ভোল্টেজটাও আপ ডাউন করবে। তো এই ছিল জেনার ডায়োড। তো এই সার্কিটটা তো আমরা শিখলাম, এবার দেখা যাক যে জেনারেল ব্রেকডাউন, আমরা নর্মাল যে ব্রেকডাউন হয় সেটা তো আগে জেনেছি, জেনারেল ব্রেকডাউনটা কীভাবে হয় একটু দেখিয়ে দিই। যেহেতু আমরা রিভার্স বায়াসে লাগাচ্ছি, যদি আমি এর একটা ভিআই ক্যারেক্টারিস্টিক্স ড্র করি তাহলে সেটা থার্ড কোয়াড্রেন্টে আসবে, এদিকটা -V আর এদিকটা -I। এবারে যদি আমি, এটা তো রিভার্সের দিকেই ভোল্টেজ বাড়াচ্ছি যেহেতু এটা উল্টো করে লাগানো আছে, রিভার্সের দিকে আমি প্রথমে যখন ভোল্টেজ বাড়াচ্ছি তখন অ্যাজ সাচ কিছু প্রবলেম হচ্ছে না, একটা
নর্মাল ড্রিফট কারেন্ট ফ্লো হচ্ছে, কিছু দূর আসার পরেই হঠাৎ করে এই ব্রেকডাউনটা একদম একটা শার্প ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এই ব্রেকডাউনটার ফলে কি হয় না, ধরলাম এইরকমভাবে একটা শার্প ব্রেকডাউন হলো, তো আমি যদি এই লাইনটাকে ট্যানজেন্ট টেনে এখানটাতে পয়েন্ট করি তাহলে এটাই হবে ভিজেড, জেনার ব্রেকডাউন। এই জেনার ব্রেকডাউন মানে কি, এরপরে যদি আমি ভোল্টেজ বাড়াই, দেখো ভোল্টেজ বাড়ছে না, ভোল্টেজ বাড়াতেই পারছি না, বরং তার বদলে কারেন্ট বেড়ে যাচ্ছে। মানে আমি যে ভোল্টেজটা বাড়ানোর চেষ্টা করছি ভোল্টেজ তো পারছেই না, উল্টে কারেন্ট বেড়ে ভোল্টেজটাকে কম্পেনসেট করে দিচ্ছে। মানে ভোল্টেজের বদলে কারেন্ট বেড়ে পাওয়ারটাকে একই রাখছে, টোটাল পাওয়ার, টোটাল এনার্জিটাকে একই রাখছে। তো এই হলো জেনার ব্রেকডাউন ভোল্টেজ। এর সুবিধাটা কি, জেনারের সুবিধাটা কি, জেনার যেহেতু ডোপিং কনসেন্ট্রেশনটা বেশি থাকে, মানে জেনার যেহেতু হাইলি ডোপড হয়, সেই কারণে জেনারে খুব কম ভোল্টেজেই ব্রেকডাউন হয়, ওর প্রচুর মাইনরিটি ক্যারিয়ার্স থাকে। তো এই হলো জেনারের ইউজ। জেনারকে কিন্তু ফরওয়ার্ড বায়াসে যদি আমি ইউজ করি তাহলে একদম নর্মাল ডায়োডের মতো বিহেভ করবে, নর্মাল ডায়োডের মতো, মানে ওর ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স যেমন নর্মাল ডায়োডের হয় তেমনিই হবে, এরকম। ঠিক আছে, তো আমাদের এই যে ল্যাবে যে অ্যাপারেটাসগুলো থাকে, যেগুলো পিএন জাংশন ডায়োডের অ্যাপারেটাস বলি, তার যখন আমি রিভার্স বায়াস করি সেটা অবভিয়াসলি জেনার ডায়োডই থাকে। কারণ আমি আগের দিন বলেছিলাম যে নর্মাল পিএন জাংশন ডায়োডকে যদি ব্রেকডাউন করাতে হয় প্রায় 600 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের সাপ্লাই ভোল্টেজই তো থাকে 230 ভোল্ট। আমি ইনপুট ভোল্টেজ নিয়ে যাব কী করে, যদি ট্রান্সফরমার দিয়েও বাড়াই সেটাও বাড়াতে পারবো না, কারণ পাওয়ারটা তো আর বাড়াতে পারবো না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জেনার ডায়োড, আর তার ব্যবহারটা আমরা শিখলাম। জেনার ডায়োড ছাড়াও পিএন জাংশন আরও কয়েক ধরনের ডায়োড আছে, যেমন ফটো ডায়োড। আমি পরপর লিখে দিই। 1, ফটো ডায়োড। 2, এলইডি, লাইট এমিটিং ডায়োড। 3, সোলার সেল। এগুলো ফটো ডায়োডটা কি, ফটো ডায়োড এইরকম একটা নর্মাল পিএন জাংশন ডায়োডের মতো একটা ডায়োড, যার ডোপিং কনসেন্ট্রেশনটা বেশিই থাকে, বাট এটাকে লাগানো হয় রিভার্স বায়াসে, সার্কিটের সাথে রিভার্স বায়াসে লাগানো হয়। এর ওপর যদি আলো পড়ে, হ্যাঁ, তো যদি আলো পড়ে তখন এটা কন্ডাক্ট করে। অনেক সময় দেখেছি যে ওই ইলেকট্রনিক সার্কিট বানানো হয় অটোমেটিক ডোরবেল, মানে যদি ডোরের সামনে কেউ এসে দাঁড়ায় তাহলে অটোমেটিক বেলটা বেজে যাবে, তাকে আর পুশ করে বেলটা বাজাতে হবে না। যে সার্কিটটা বানানো হয় সেটা বানাতে এই ফটো ডায়োডটা লাগে, ফটো ডায়োডই ওখানে মেন কম্পোনেন্ট। কীভাবে কাজ করে, সাপোজ এটা একটা সাপ্লাই, আমি এর সাথে একটা ফটো ডায়োডকে রিভার্স বায়াসে লাগিয়ে দিয়েছি। নর্মালি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। এবার আমি ধরলাম কি, আমি এটাকে একটা ব্ল্যাক বক্সের মধ্যে রেখে দিলাম, কালো বক্স রেখে দিলে এর ভেতর দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো করবে না, অন্ধকারে। তার মানে কি, এর যে জাংশনটা ছিল, এর জাংশনে কাছে এর যে রিভার্স বায়াসে লাগানো হয়েছে, এখানে পি সাইডে মাইনরিটি ক্যারিয়ারগুলো এসে জমা হয়েছে, এন সাইডেও মাইনরিটি ক্যারিয়ারগুলো জমা হয়েছে, কিন্তু এদের খুব একটা বেশি এনার্জি নেই, যার ফলে এটাকে ভেঙে দিয়ে বেরিয়ে যেতে পারে। যখনই এর উপর সানলাইট বা যে কোনো লাইট এসে পড়ছে, তো লাইটের যে এনার্জি, সেই এনার্জিটা কী করে, এই মাইনরিটি ক্যারিয়ারগুলোকে এনার্জাইজ করে, মাইনরিটি ক্যারিয়ারগুলোকে চার্জ করে। ফলে মাইনরিটি ক্যারিয়ারগুলো এনার্জাইজ হয়ে, মানে ফটো এনার্জি পেয়ে ও এই ব্যারিয়ারটা ক্রস করে চলে যায়, ফলে কারেন্ট কন্ডাক্ট করে। মানে লাইট পড়লে তবেই এর ভেতর দিয়ে কারেন্ট কন্ডাক্ট করবে, তাই এর নাম ফটো ডায়োড। এলইডি কি, এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এলইডি এখন তো সব কিছুই এলইডি, এখন রাস্তার লাইটও এলইডি, টিভি এলইডি, সমস্ত কিছু এলইডি, এমনকি টর্চ বেরিয়ে গেছে এলইডির। তো এলইডির সুবিধাটা কি, এলইডি হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট, মানে একটা নর্মাল বাল্ব যা এনার্জি কনজিউম করতো এলসিডি বাল্ব, যেটাকে সিএফএল বলতাম আমরা, তার চেয়ে অনেক কম কনজিউম করতো, কিন্তু এলইডি এসে সেটাকে আরও কমিয়ে দিয়েছে।
এলইডি আবিষ্কারের জন্য, ব্লু এলইডি আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। কারণ রেড এলইডি, গ্রিন এলইডি আগেই তৈরি হয়ে গেছিলো, কিন্তু যতক্ষণ না ব্লু এলইডি আবিষ্কার হচ্ছিল ততক্ষণ হোয়াইট পাওয়া যাচ্ছিল না। RGB না হলে তো হোয়াইট হবে না, রেড, গ্রিন, ব্লু। তো এই ব্লু এলইডি তৈরি করাটা খুব একটা ইজি টাস্ক ছিল না। তো বছর দুয়েক আগে এই ব্লু এলইডি আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ ডিক্লেয়ার করা হয় ফিজিক্সে। তো এই যে এলইডিটা বেসিক্যালি কি, ইট ইজ নাথিং বাট এ ডায়োড। ঠিক আছে, এটা নর্মাল পিএন জাংশন ডায়োড। এটাকে লাগানো হয় ফরওয়ার্ড বায়াসে। এটা সিম্বল, এটা নর্মাল ফরওয়ার্ড বায়াসে লাগানো হয়েছে। এটা এর সাথে লাগালে যদি এর ব্রেকডাউন ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ সাপ্লাই করা হয়, তখন এ লাইট এমিট করতে থাকে। কিভাবে করে দেখি। এটা পি সাইড আর এন সাইড আমরা জানি। যখনই ডিফিউশন হচ্ছে, এদিকে হোল আছে, এদিকে ইলেকট্রন আছে, ইলেকট্রনটা হোলের দিকে যাচ্ছে বা হোলটা ইলেকট্রনের দিকে আসছে, দিয়ে এরা যখন রিকম্বাইন করে যাচ্ছে, মানে ইলেকট্রন আর হোল যখন একসাথে মিশে যাচ্ছে, তখন কি কিচ্ছু থাকছে না, ওটা নষ্ট হয়ে গেল, রিকম্বিনেশন যেটাকে বলা হয়। তার ফলে কী হবে, এনার্জি তৈরি হবে। সেই এনার্জিটাই এমিট করে বাইরে বেরোচ্ছে ইন ফর্ম অফ লাইট। এবার ডিপেন্ড করবে যে কত এনার্জি বেরোলে আমরা ভিজিবল লাইট দেখতে পাবো, সেই অনুযায়ী লাইটের কালার ডিফাইন্ড হয়। যেমন ইনফ্রারেড এলইডি পাওয়া যায়। আমরা রিমোটে যে সামনে মাথার উপর যে এলইডিটা থাকে, সেটা ইনফ্রারেড এলইডি। সেটা খালি চোখে দেখা যায় না জ্বলছে কিনা। যদি একটা ক্যামেরা, মোবাইল ক্যামেরা বা যে কোনো ধরনের ক্যামেরা অন করে যদি ক্যামেরার ওই তলার দিকে আমি ওই সুইচটা টিপতে থাকি, তাহলে দেখব যে রিমোটের লাইটটা বারবার জ্বলছে নিভছে। তো যেগুলো ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ে সেগুলোই ডিফারেন্ট কালারের আমরা দেখতে পাই। ভিজিবল রেঞ্জ ছাড়াও কিন্তু এলইডি হতে পারে। এলইডি মানে কি, যেখানে রিকম্বিনেশনের জন্য কারা রিকম্বাইন করছে, হোলস অ্যান্ড ইলেকট্রনস, মেজরিটি ক্যারিয়ার্স। আগে ফটোডায়োডের ক্ষেত্রে আমরা যেরকম দেখলাম মাইনরিটি ক্যারিয়ার্সরা মুভ করছে বা ওরাই ব্যারিয়ারটাকে এদিক থেকে ওদিকে যাচ্ছে, কিন্তু এখানে লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়াররা যখন রিকম্বাইন করে, তখন যে এনার্জিটা রিলিজ হয়, সেই এনার্জিটা যদি ভিজিবল রেঞ্জের মধ্যে আসে, তখনই আমরা ডিফারেন্ট কালারের এলইডি দেখি। সো ইট ইজ বেসিক্যালি লাইট এমিটিং ডায়োড। এটা অনেক বেশি এনার্জি এফিশিয়েন্ট। কারণটা কি, বিকজ আমরা যখন ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করছি, বাল্ব যদি ফিলামেন্ট বাল্ব হতো, তখন ফিলামেন্ট বাল্বের বাল্বটাকে আগে আমাকে হিট করতে হতো, সেই হিটের সময় অনেক এনার্জি লস হয়। কিন্তু এখানে কোনো এনার্জি লস হচ্ছে না। এখানে একটা হোল, একটা ইলেকট্রন যখনই রিকম্বাইন করেছে, সেখান থেকে যে এনার্জিটা তৈরি হয়েছে সেটা ডাইরেক্টলি কনভার্ট হয়ে যাচ্ছে লাইটে। মানে সেই এনার্জিটাকে আমরা লাইট ফর্মে দেখতে পাচ্ছি। ফলে কোনো রকম লস নেই, লসলেস ডিভাইস। সেই কারণে এলইডি এখন সব জায়গায় ইউজ হচ্ছে। এখন কিছুদিন আগে দেখলাম সম্ভবত মধ্যপ্রদেশ বা গুজরাট কোনো একটা স্টেটে গভর্নমেন্ট থেকেই 10 টাকায় এলইডি বাল্ব দেওয়া হবে জেনারেল পাবলিকদেরকে, যাতে করে লাইটের কনজামশনটা কমে। তো এইভাবে বিভিন্ন জায়গাতে এলইডি বাল্ব সাপ্লাই করা হচ্ছে সরকার থেকে, যাতে ইলেকট্রিক কনজামশনটা কমে। বিকজ ইলেকট্রিক কনজামশন না কমলে কিছুদিন পর থেকে আমরা হয়তো ইলেকট্রিক পাবো না। মানে ইলেকট্রিক পেলেও সেটার দাম অনেক বেশি হবে, বিকজ কয়লা থেকে এখন মেনলি ইলেকট্রিসিটিটা পাওয়া যায়। আর হাইড্রো পাওয়ার প্ল্যান্ট অনেক কম, যা আমাদের রিকোয়ারমেন্ট। এরপরে আসতে গেলে আমাদেরকে ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আসতে হবে। তাতে অনেক সমস্যা আছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ভয়ের একটা চান্স আছে যদি কোনো রকমভাবে হলোকাস্ট হয়। তো এই রকম জিনিসগুলোকে মাথায় রেখেই সরকার চাইছে যে ইলেকট্রিক কনজামশনটা, সেটা সরকার শুধু চাইছে না, আমরা সবাই চাই আমাদের ইলেকট্রিক খরচটা বাঁচে। চারদিকে এই এলইডি বাল্ব ইউজ হচ্ছে বা এলইডি ডিভাইস ইউজ হচ্ছে। আর থার্ড ওয়ান ইজ সোলার সেল। সোলার সেল যেটাকে আমরা এখন লার্জলি ইউজ করার জন্য অনেককে প্রমোট করানো হচ্ছে। স্পেশালি যদি সল্টলেক সেক্টর 5-এ যাস, তাহলে দেখতে পাবি যে ওখানে অনেক অফিস আছে, প্রাইভেট অফিসগুলো, মানে যেগুলো কোম্পানি আর কি, তাদের বিল্ডিংয়ের ওপরে সোলার সেল লাগিয়ে দিয়েছে। এখন সরকারি স্কুল বা কলেজগুলোতেও এই সোলার সেলের প্ল্যান্ট, মানে সোলার প্ল্যান্ট বসাচ্ছে। ওখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়, স্কুলটা তো চালাচ্ছেই, তার সাথে যে এক্সট্রা ইলেকট্রিসিটিটা পাওয়া যাচ্ছে সেটা ইলেকট্রিসিটি বোর্ড নিয়ে নিচ্ছে, ওটা স্টোর করে রাখছে। তো এই ধরনের প্রজেক্টগুলো এখন চলছে, খুব বেশি করে চলছে। সোলার সেলটা কি? সোলার সেল হচ্ছে এইরকম একটা ডিভাইস, যার ওপরটাতে একটা হালকা ট্রান্সপারেন্ট মেমব্রেন থাকে। এর ঠিক তলায় পি আছে, তার তলায় এন আছে। ঠিক আছে, মানে একটা পিএন জাংশন এর তলায় আছে, নর্মালি আছে। যখনই
এখানে লাইট পড়লো, সানলাইট পড়লো, মানে ফোটন পড়ছে, তাই না? সানলাইট মানে ফোটন। সো ফোটনের এনার্জি কি? এইচ নিউ অ্যামাউন্ট অফ এনার্জি এখানে পড়লো। এই যে এনার্জিটা পড়লো, এই এনার্জিটা এটা তো সিম্পল একটা এনার্জি, এর মধ্যে পজিটিভ নেই নেগেটিভ নেই। যেমনটা আমরা দেখছিলাম এলইডির ক্ষেত্রে একটা হোল আর একটা ইলেকট্রন রিকম্বাইন করে এনার্জি তৈরি করছিল, সেই এনার্জিটা ছিল এইচ নিউ, ফোটনের এনার্জি, ভিজিবল লাইট হিসেবে পাচ্ছিলাম। এখানে ঠিক তার উল্টোটা হচ্ছে, পড়ছে কি? ফোটন। ফোটন এখানে পড়ার ফলে এই ফোটনের এনার্জিটা দুটো জিনিসকে প্রডিউস করছে, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, মানে একটা হোল একটা ইলেকট্রনকেও প্রডিউস করছে। ফলে এই হোলটা চলে গেল পি সাইডে, ইলেকট্রনটা চলে যাচ্ছে এন সাইডে। এইরকমভাবে যত লাইট পড়ছে সেই লাইটের এই ফোটনের এনার্জিটা কনভার্ট হয়ে একটা হোল একটা ইলেকট্রনে কনভার্সন হয়ে যাচ্ছে, এবং তার ফলে পি সাইডে হোলটা জমা হচ্ছে আর এন সাইডে ইলেকট্রন। এভাবে জমা হতে হতে মানে কি, যখনই ওখানে একটা এনার্জি ছিল, মানে নর্মাল এনার্জি ছিল, সেখান থেকে স্প্লিট আপ হচ্ছে একটা হোল একটা ইলেকট্রন। তো এই যে হোল বা ইলেকট্রনের মুভমেন্টটা হচ্ছে, তার ফলে ওখানে একটা কারেন্ট ফ্লো শুরু হলো। এই যে কারেন্ট ফ্লো শুরু হলো, সেই কারেন্টটাকে আমরা ওয়্যারের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি, একটা ব্যাটারিতে স্টোর করে রাখছি। মানে সোজা কথা হচ্ছে, সানলাইট পড়ছে, সানলাইটের যে এনার্জি, সেই এনার্জিটা ডিভাইড হয়ে একটা হোল আর একটা ইলেকট্রন তৈরি হচ্ছে। এই একটা হোল আর একটা ইলেকট্রনের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটার জন্য যে কারেন্টটা পাচ্ছি, দ্যাট ইজ সোলার কারেন্ট। এই সোলার কারেন্টটাই আমরা স্টোর করে রাখছি একটা ব্যাটারিতে, নর্মাল যেটা বাড়ির ভেতরে থাকে। যখন সানলাইট থাকবে না, তখন ওই ব্যাটারি থেকে, মানে রাত্রিবেলা, সেই ব্যাটারি থেকে আমরা এই পুরো জিনিসটা ইউজ করছি। ঠিক আছে? তো এই হলো তিনটে ইউজ। আরও তিনটে ইউজ, মানে নর্মালি আমরা পিএন জাংশন ডায়োডের ইউজ দেখেছিলাম অ্যাজ এ রেকটিফায়ার, ঠিক আছে, তারপরে জেনার ডায়োড অ্যাজ এ রেগুলেটর, তারপর পরপর আসছি ফোটো ডায়োড, এলইডি অ্যান্ড সোলার সেল। তো এই ছিল আমাদের পুরো পিএন জাংশন ডায়োড।